একটা পার্টির এজেন্ট মধ্যে পার্থক্য আছে। না পার্টির এজেন্ট কি না, তারা পার্টি যেভাবে বলবে সেভাবে সে পায়খানা করবে, পেশাব করবে, মুখ ধোবে, হ্যাঁ, সে কোথায় যাবে না যাবে পার্টি। তার পশ্চিমবঙ্গের কলকাতা, যেখানে শিক্ষা, আপনার স্বাস্থ্য, ব্যবসা। হ্যালো, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিশেষ বিষয়ে আলোচনা করছি আপনাদের সামনে, বা আপনারা আমার যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ আপনারা বলবেন, আমি নিজে থেকে সংশোধন করে নেব। কারণ মানুষের জীবন, একটি জীবন সব জানতা হয়ে উঠতে পারে না, আর না জানাটাই এটা একটা স্বাভাবিক ব্যাপার। সব বিষয়ে সবার জ্ঞান থাকে না বা নলেজ থাকে না। যদি আমার বক্তব্যের মধ্যে ভুল থাকে আপনারা বলবেন, দেন অ্যান্ড দেন সংশোধন করে নেব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়, যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য দিনের পর দিন সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা কেন হচ্ছে আমরা আজকের সেই বিশ্লেষণ করতে বসেছি। যে পশ্চিমবঙ্গে তো শিক্ষা সংস্কৃতি আগে যদি ব্রিটিশ পিরিয়ডে দেখি বা মুঘল পিরিয়ডে দেখি, ভারতবর্ষের অন্যতম একটি অগ্রগণ্য একটা রাজ্য, যেখানে শিল্পে পশ্চিমবঙ্গ ছিল ব্রিটিশ পিরিয়ডে নাম্বার ওয়ান, এবং ব্রিটিশ ক্যাপিটাল হিসাবে পরিচিত ছিল। আমার বাণিজ্য, শিল্প, কলকারখানায় একেবারে ভরপুর ছিল পশ্চিমবঙ্গ ব্রিটিশ পিরিয়ডে। তাহলে ব্রিটিশ পিরিয়ড এবং মুঘল পিরিয়ড, জাস্ট ব্রিটিশ পিরিয়ডের আগে যে মুঘল পিরিয়ড ছিল, সেই মুঘল পিরিয়ডে ভারতবর্ষকে সোনে কি চিড়িয়া বলা হতো। অর্থাৎ ভারতবর্ষে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, আপনার যা যা একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে যেটা মেন লাগে, কয়লার যে আয়রন, এছাড়া বিভিন্ন ধরনের আকরিক, সেগুলো প্রচুর সম্পদে পরিপূর্ণ। আর আমরা কি বলতাম আগে, যে স্বাধীনতার সময়, যে পশ্চিমবঙ্গ আজকে যা ভাবে আগামী দিনে সেটা ভারত ভাবে। কারণ পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈচিত্র্য একেবারে ভারতের ভৌগোলিক বৈচিত্র্যের সাথে প্রায় সমান। তেমন না, ভারতবর্ষের যেমন মাথায় আছে হিমালয় পর্বতমালা, ঠিক পশ্চিমবঙ্গের এরকম মাথায় রয়েছে আপনার হিমালয় পর্বতের সেই সঙ্গে অর্থাৎ পর্বত রয়েছে, এবং ভারতের শেষ প্রান্তে যেমন সমুদ্র রয়েছে, পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে অর্থাৎ দক্ষিণে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, সমুদ্রে টাচ করছে। অর্থাৎ ভারতবর্ষের যে টোটাল বৈচিত্র্যময় পরিবেশ এবং পশ্চিমবঙ্গের টোটাল বৈচিত্র্যময় পরিবেশ প্রায় সমান। সেজন্য বলা হতো, যাহা আছে ভারতে তাহা আছে বাংলায়, যাহা আছে বাংলায় তাহা আছে ভারতে। এবং ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ, খনিজ, সমস্ত কিছু আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে বর্তমান। এবং পশ্চিমবঙ্গ ছিল ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে অন্যতম একটি রাজ্য, যেখানে কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য খুবই একটা উৎকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছিল। তাহলে এই গত 75 বছরে পিছিয়ে যাওয়ার কারণটা কি না, গত 75 বছরে যখন ব্রিটিশ স্বাধীনতা লাভ করলো পশ্চিমবঙ্গ, তা কাদের হাতে পৌঁছালো? যারা এসেছিল 1947 সালের পরে এলো কংগ্রেস। 77 সাল পর্যন্ত তারা রাজত্ব করলো। 77 সাল থেকে আপনার 2011 সাল পর্যন্ত বামেরা রাজত্ব করলো 34 বছর। এই 2011 থেকে আজকে 2024 প্রায় 13 বছর পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর তৃণমূল সরকার রাজত্ব করছে। তাহলে এই যে রাজত্ব করার ফলে, অর্থাৎ আমাদের স্বাধীনতার পর 3টি পার্টির রাজত্ব আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি। এই 3টি পার্টির রাজত্বে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 36টি রাজ্যের মধ্যে একবার শেষ সীমায় পৌঁছে গেছে। অর্থাৎ 36টি রাজ্য যদি আপনি কাউন্টিং করেন, দেখবেন প্রত্যেকটি রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের আয় দিনের পর দিন কমে গেছে। সেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্য, হরিয়ানার কথা বলুন, উত্তরপ্রদেশের একটা অংশ যেটা নয়ডা বলুন, আপনি পাঞ্জাব বলুন, আপনি ইভেন ঝাড়খণ্ডের কথা বলুন, আপনি দিল্লির কথা বলুন, ভারতবর্ষের এর মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটি রাজ্য কিন্তু এগিয়েছে। পশ্চিমবঙ্গ কিন্তু 1 নম্বর থেকে একেবারে শেষের দিকে এসে পৌঁছেছে। এর কারণটা কি? এর কারণ হলো, আমি কারণ খুঁজতে বসেছিলাম যে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল রিজন বিহাইন্ড অফ ইট। বলছে, দেখা যাচ্ছে যে দেখুন, ভারত স্বাধীনতা হওয়ার পর কিন্তু রাজনৈতিক ক্ষমতা আমাদের ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার।
আপনারা যদি ভারতের সংবিধান পড়েন সেখানে দেখবেন প্রথমেই লেখা রয়েছে, অর্থাৎ ভারতের সংবিধান মানে যে বই অনুযায়ী ভারতের বিভিন্ন অফিস, কোর্ট বলুন, আদালত বলুন, আপনার পুলিশ বলুন, প্রশাসন বলুন, মিনিস্ট্রি বলুন, যে কোনো ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট যেভাবে চলবে তার নীতি নির্দেশ যে বইতে লেখা রয়েছে সেই বইটার নাম ভারতীয় সংবিধান। সেই ভারতীয় সংবিধানের প্রথমে কি লেখা আছে শুনুন। প্রিয়াম্বলে বলা হচ্ছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign socialist secular democratic republic and ensure its all citizen social, economical and political। তাহলে এখানে ভারতবর্ষের সংবিধানের প্রথম পাতায় লেখা রয়েছে, প্রিয়াম্বলে লেখা রয়েছে যে আমরা ভারতের নাগরিক, আমরা আমাদের এই সংবিধান আমাদের উপর অর্পণ করছি এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রতিটি নাগরিক যাতে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার তারা প্রত্যেকটা অধিকার যেন নিশ্চিতভাবে পায়, নিশ্চিত করতে হবে ভারতীয় নাগরিকদের। ওখানে বলা হয়নি যে হিন্দুদের অধিকার নিশ্চিত করতে হবে, মুসলিমদের অধিকার নিশ্চিত করতে হবে, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করতে হবে, এরকম কোনো কথা বলা নেই। বলা হয়েছে প্রতিটি ভারতীয় নাগরিকের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ইনসিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। সামাজিক অধিকার কি একটু বললে, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন এই সামাজিক প্রতিষ্ঠান যেমন মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, আপনার বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সেবা সমিতি বা এনজিও, যেগুলোর মাধ্যমে মানুষ সামাজিক কার্যকর্মগুলো করে। তাহলে এই সামাজিক রাইটস পেতে গেলেও ভারতীয় সংবিধানে পারমিশন নিতে হয়। মন্দির মসজিদের ক্ষেত্রে ছাড় আছে বা গির্জার ক্ষেত্রে ছাড় আছে। আবার মুসলিমদের যদি একটা ওয়াকআপ প্রপার্টির মধ্যে আনতে চায় তখন মসজিদ কর্তৃপক্ষকে আবেদন করতে হয়। এটা সামান্য নিয়ম, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে মন্দির, মসজিদ বা গির্জাকে সরকারিকরণ করা হবে। দেয়ার ইজ নো প্রভিশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ আমি সামাজিক অধিকারগুলো মানুষ কীভাবে পাবে, যেমন এনজিও আছে, ট্রাস্ট আছে, ভারত সেবাশ্রম আছে, রামকৃষ্ণ মিশন আছে, খ্রিস্টানদের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে, মুসলিমদের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে, আলামিন মিশন, এগুলি সবই শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। তো এইগুলো করতে গেলে কিন্তু আপনার পারমিশন লাগে। এই সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে ধর্মীয় প্রতিষ্ঠান, এই যেমন আপনাদের মন্দির, মসজিদ, গুরুদুয়ার, চার্চ, এইগুলোর জন্য পারমিশন সাধারণত লাগে না। তো এটাও পার্ট অফ সামাজিক প্রতিষ্ঠান তা বৃহৎ অর্থে। তাহলে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো মেনলি যেগুলো বললাম, স্কুল, কলেজ, আপনার ধরুন এনজিও বা দাতব্য চিকিৎসালয় বা দাতব্য যে পরিষেবাগুলো রয়েছে, অর্থাৎ জনস্বার্থে যেগুলো করা হয়, রামকৃষ্ণ মিশন, আপনার বিভিন্ন ধরনের খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান, মুসলিমদের বিভিন্ন মিশন এবং যারা আম্বেদকর সোসাইটি, এগুলো যারা রয়েছে এগুলো সব সামাজিক প্রতিষ্ঠান। তাহলে ভারতীয় সংবিধান কিন্তু এই সামাজিক প্রতিষ্ঠান করার এবং সামাজিক রাইট চর্চা করার জন্য অধিকার দিয়েছে। তারপরে কি দিয়েছে না, আপনার অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি ভারতীয়কে কি করা হয়েছে, রিজার্ভ ব্যাংক তৈরি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক তৈরি করার ফলে এবং বিভিন্ন জাতীয় ব্যাংক তৈরি করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের নিচে তারা থেকে কাজ করে আন্ডার দ্য জুরিডিকশন, আন্ডার দ্য ইনস্ট্রাকশন, আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিভিন্ন ন্যাশনালাইজড ব্যাংকগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে। তারা মানুষের হাতে যাতে পয়সা তুলে দেয়, জনগণের হাতে পয়সা তুলে দেয়। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক অধিকার পাওয়ার জন্য ভারতীয় সংবিধানে রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো তৈরি করা হয়েছে যাতে প্রতিটি নাগরিক পায়। সামাজিক অধিকার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের মিশনারি, বিভিন্ন ধরনের চ্যারিটেবল ট্রাস্ট সোসাইটিগুলো করা আছে। আর রাজনৈতিক অধিকারগুলো পাওয়ার জন্য কি কি আছে, আপনার তিনটি সরকারের কথা বলছি। কেন্দ্রে ধরুন পার্লামেন্ট রয়েছে, যেগুলো এমপি ইলেকশনের মাধ্যমে পার্লামেন্ট তৈরি হয়। রাজ্যের ক্ষেত্রে কি হয়, স্টেট অ্যাসেম্বলি হয়, সেখানেও আইন তৈরি হয়। আর লোকাল, আমরা যেটাকে বলা হয় লোকাল গভর্নমেন্ট বলি বা পঞ্চায়েতকে, এখানে তিনটি স্তর আছে আপনারা জানেন। পঞ্চায়েত মানে গ্রাম সভার কে একসঙ্গে বলা হয় গ্রাম পঞ্চায়েত, আর সমষ্টিগতভাবে পঞ্চায়েত আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে। এটা 3 টায়ার সিস্টেম। এটা অর্থাৎ আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠান, ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান 3 ধরনের বলা যেতে পারে। একটা হচ্ছে কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিষ্ঠান, যেখান থেকে আইন তৈরি হয়। আইন একমাত্র আমাদের ভারতবর্ষে কেন্দ্রে পার্লামেন্ট থেকে তৈরি করা হয় এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যের বিধানসভা থেকে তৈরি হয়।
আর যেটা লোকাল গভর্নমেন্ট বলা হয় পঞ্চায়েত, তার কিছু অধিকার দেওয়া হয়েছে ল তৈরি করতে পারে। ল সেই অর্থে, যে অর্থে আমরা ধরি সেই অর্থে ল নয়, যে লোকাল প্রশাসনের যে কিছু রেজুলেশন বা কিছু পঞ্চায়েত রুলস তৈরি করতে পারে ফর দ্য পারপাস অফ হিজ সাস্টেনেবিলিটি। এই সেই রুলসগুলো যদিও আইনের মধ্যে পড়ে, কিন্তু তথাপি এই যে ভারতের বিধানসভায়, ভারতের পার্লামেন্টে এবং পশ্চিমবঙ্গের যে বিধানসভায় যে আইনগুলো তৈরি হয় সেরকম অত শক্তিশালী আইন নয়। এনিহাউ, তাহলে এই যে ভারতীয় সংবিধানের যে প্রতিটা সিস্টেম দেওয়া হয়েছে, যে সামাজিক অধিকার পেতে গেলে কিভাবে করতে হবে, রাজনৈতিক অধিকার পেতে গেলে কি করতে হবে, অর্থনৈতিক অধিকার পাওয়ার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে, এটা করে দেওয়া হয়েছে ভারতীয় সংবিধান, এবং সেই অনুযায়ী ভারতের স্বাধীনতার পরবর্তীকালে সেগুলো আরও লিখিতভাবে সেগুলো রূপ দেওয়া হয়েছে। এই লিখিতভাবে এবং এগুলো গ্যারান্টি দেওয়া হয়েছে প্রতিটি নাগরিককে। সেই গ্যারান্টি দেওয়ার জন্য সেই জন্য এটাকে বলা হয় বেসিক রাইট, ফান্ডামেন্টাল রাইট বলা হয়। ফান্ডামেন্টাল রাইট কেন বলা হচ্ছে না, এই রাইটগুলো যদি কোনো ভারতীয় নাগরিক না পায় তাহলে তার ব্যক্তির বিকাশ হবে না। আর এই অধিকারগুলো যদি কেউ খর্ব করে সেই নাগরিক সরাসরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে হবে, তার লোয়ার কোর্টে যাওয়ার দরকার নেই। সরাসরি একটা সাদা কাগজে আবেদন করবে যে আমার এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি সামাজিক অধিকার পাচ্ছি না, রাজনৈতিক অধিকার পাচ্ছি না, বা অর্থনৈতিক অধিকার পাচ্ছি না, এইগুলোর জন্য সরাসরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে পারে। তাহলে আমাদের ভারতীয় সংবিধান পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, সুন্দরভাবে লিখিতভাবে কে কোন অফিসার কি কাজ করবে, কোন মন্ত্রী কি করবে, মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব, গভর্নরের দায়িত্ব কি, এমএলএর দায়িত্ব কি, এমপির দায়িত্ব আছে। সেক্ষেত্রে অন্যান্য রাজ্যরা এগিয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে পিছিয়ে গেল কেন? পশ্চিমবঙ্গে পিছিয়ে গেছে একটাই কারণে, এখানে যারা এখানকার ভূমিপুত্র, অর্থাৎ যারা আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রায় এখানে রয়েছে 85%। এই 85% মানুষকে দূরে ফেলে দিয়ে সামাজিক অধিকার থেকে, রাজনৈতিক অধিকার থেকে, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে এই 15% পশ্চিমবঙ্গের যারা রয়েছে উচ্চ শ্রেণীর বলুন, তারাই কিন্তু এই রাজনৈতিক অধিকার ক্ষমতা দখল করার ফলে এই 85% মানুষের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছে। কারণ এই 85% মানুষকে বাদ দিয়ে একটা রাজ্য এগিয়ে যেতে পারে না। আজও কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের যদি আপনি দেখেন কংগ্রেসের সময় সেখানে কোনো হেভিওয়েট কোনো মুসলিম বা আদিবাসী, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব কোনো মন্ত্রিত্ব ছিল না, যারা সিদ্ধান্ত নিয়ে তাদের লোকাল এরিয়ার সমস্যার সমাধান করতে পারে, এরকম আমরা দেখিনি। এরকম কোনো ইনস্ট্যান্ট ছিল না কংগ্রেসের রাজত্বে। তারপর দেখলাম সিপিএমের রাজত্বে তো আরও অবস্থা খারাপ করে দিল, মুসলিমদের কোনো নেতা বানায়নি, তারা পার্টির এজেন্ট বানিয়েছিল। এক কথায় তারা মুসলিমদের কোনো এজেন্ট, নেতা, লিডার, যে অর্থে লিডার সেই অর্থে কিন্তু সিপিএমরা মুসলিমদের বলুন, আদিবাসীদের বলুন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের এদের কিন্তু কোনো লিডার তৈরি করেনি। লিডার মানে কি, যে আইন অনুযায়ী তার রেসপন্সিবিলিটি এক্সিকিউট করবে, ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতীয় আইন অনুযায়ী, সে অনুযায়ী তারা করতে পারবে না। এবং পার্টির নির্দেশ অনুযায়ী যারা কাজ করবে তাদেরকে বলা হয় এজেন্ট। পার্টির এজেন্ট হয়ে কাজ করতো, তারা কিন্তু লিডার হিসাবে কাজ করতো না। লিডার অ্যাজ আ লিডার, পলিটিক্যাল লিডার অর লিডার অফ পিপলস, আর একটা পার্টির এজেন্ট মধ্যে পার্থক্য আছে। না পার্টির এজেন্ট কি না, তারা পার্টি যেভাবে বলবে সেভাবে সে পায়খানা করবে, পেশাব করবে, মুখ ধোবে, সে কোথায় যাবে না যাবে পার্টি তাকে কন্ট্রোল করবে। তাহলে সে কিন্তু একটা লিডার হয়ে উঠতে পারে না, অন্তত ভারতীয় সংবিধান সেই কথা বলছে। তাহলে এই যে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, মুসলিমদেরকে এজেন্ট বানিয়েছিল, কিছু এজেন্ট, আদিবাসীদের, শিডিউল কাস্ট, শিডিউল টাইপদের এদেরকে এজেন্ট বানিয়েছিল, এদেরকে কোনো লিডার বানায়নি। আজকে তৃণমূলে দেখুন, আজকে তৃণমূলে কি করেছে, এজেন্ট বানানো হয়েছে, সিদ্দিকুল্লাহকে এজেন্ট করা হয়েছে, ববি হাকিমকে এজেন্ট করা হয়েছে, শওকত মোল্লা একটা ক্রিমিনাল যেটা হিউম্যান রাইটস কমিশন বারবার বলছে একটা নটোরিয়াস ক্রিমিনাল, যে কয়লা কাণ্ডে জড়িত, যাকে সিবিআই ইডি নোটিশ পাঠিয়েছে। তাহলে এরা কারা? এরা কি লিডার মুসলিম সম্প্রদায়ের? না, এরা হচ্ছে তৃণমূল পার্টির এজেন্ট। তৃণমূল পার্টি যাহা বলবে তাই এদের করতে হবে। আজকে শওকত মোল্লা ক্যানিংয়ে একটা বাস স্ট্যান্ড করবে, সেই অনুমতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে নিতে হচ্ছে। কেন? এটা ভারতীয় সংবিধানে বলা আছে যে লোকাল এরিয়ার সমস্যা লোকাল লিডার সমাধান করবে। সে কিভাবে করবে সেটাও বলা আছে। তাহলে নয় শওকত মোল্লা একজন ডাহা মূর্খ,
সে আইন প্রশাসন কিছু বোঝে না, গুন্ডামি করে চলে, সেই জন্য মমতা ব্যানার্জি নির্দেশ মেনে তাকে করতে হবে। অর্থাৎ শওকত মোল্লা কিন্তু একজন এজেন্ট। এবার আসা যাক সিদ্দিকুল্লাহ সাহেব। সিদ্দিকুল্লাহ সাহেব তিনি আজকে প্রায় 13 বছর ক্ষমতায় বসে আছে। প্রথমত সিদ্দিকুল্লাহ সাহেবের ভুল, কারণ এটা বুঝতে হবে এটা 2024 সাল। সিদ্দিকুল্লাহ সাহেব তার এডুকেশন কোয়ালিফিকেশন খুবই কম এবং তিনি একজন আলেম সম্প্রদায়ের মানুষ। আমরা জানি অন্তত ভারতীয় সংবিধানে আমরা জানি কোনো আলেম সম্প্রদায়ের মানুষ ওই মানে ভারতীয় সংবিধানের যে কোনো পোস্টে বসলে তার কিন্তু অনেকটা রাজনৈতিক ক্ষমতা বা একটা ধর্মীয় ক্ষমতা ইমব্যালেন্স তৈরি হয়। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের কোনো একটি পোস্টে হলে তাকে সেকুলার হতে হবে। সেকুলার মানে কি না, তুমি তোমার ধর্মকে যেভাবে তুমি এই সাংবিধানিক পদে বসে প্র্যাকটিস করছো, অন্য অন্য ধর্মের প্রতি তাকে সেইভাবে সমান গুরুত্ব দিতে হবে। তাহলে সিদ্দিকুল্লাহ সাহেব একজন মুসলিম লোক, তিনি ভারতীয় সংবিধানের একটা মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি 5 ওয়াক্ত নামাজ করেন, রোজা পড়েন, সব কিছু করেন। তাহলে তিনি কি কোনো মন্দিরে গিয়ে খোঁজ নিয়েছেন যে ওই মন্দিরের পুরোহিত তার খাওয়া হচ্ছে না বা মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশনে কোনো সমস্যা আছে কি না? এটা সম্ভব নয়। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর উচিত ওই পোস্ট থেকে রিজাইন দেওয়া। তিনি ধর্মীয় কাজ ভালোভাবে করুক, ধর্মীয় কাজে যদি তাঁরা আটকে যায় তিনি আওয়াজ তুলতে পারেন, কারণ একসাথে দুটো কাজ হওয়া যায় না। কারণ ভারতীয় সংবিধানে যে কোনো পোস্টে বসতে গেলে তাকে সংবিধান অনুযায়ী তাকে প্রমিস করতে হয় যে আমি আমার এই ভারতীয় যে কোনো পোস্ট, সে মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, প্রধান বলুন, তাকে শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি এই চেয়ারে বসে ভারতীয় সংবিধান অনুযায়ী কাজ করব। তাহলে প্রথম ভুলটা আমাদের হয়েছে যে এখানে যে তৃণমূলরা যে এজেন্টগুলো নিয়োগ করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী হি ইজ নট আ লিডার, একজন সে এজেন্ট, তৃণমূল পার্টির এজেন্ট হয়ে কাজ করছে। কারণ গত 13 বছরে তার ডিপার্টমেন্ট অর্থাৎ লাইব্রেরি ডিপার্টমেন্ট কোনো একটা মন্ত্রী কোনো একটা রিক্রুট হয়নি নতুন, বা নতুন কোনো একটা লাইব্রেরি তৈরি হয়েছিল। তাহলে 13 বছরে একটা লাইব্রেরি তৈরি হয়েছে, আর কোনো রিক্রুটমেন্ট ওনার ডিপার্টমেন্টে হয়নি। তাহলে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, এই যে কলকাতা রাজপথে যে সমস্ত মানুষ দুর্নীতি হয়েছে চাকরির জন্য, যে সমস্ত হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, সবাই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি যুবক যুবতীরা রাজপথে বসে আছে, তাদের চাকরি বেচে দেওয়া হয়েছে, হাইকোর্টে তারা কেস লড়ছে। সেই ক্ষেত্রে কি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলা উচিত ছিল না? সেই জন্য আমরা বলি যে ধর্মীয় ব্যক্তি ধর্মচর্চা করুক খুব সুন্দরভাবে, তার ধর্মচর্চা কেউ যদি আটকায় তাহলে সে আওয়াজ তুলবে, ভারতীয় সংবিধান তাকে প্রোটেকশন দিতে বাধ্য, এটা বেসিক রাইটস রয়েছে তার। আবার যদি ধর্মীয় ব্যক্তি আবার ওই চেয়ারে বসে, ভারতীয় সংবিধান যেটাকে বলা শপথ বাক্য পাঠ করতে হবে। আর ভারতীয় সংবিধানের মূল ক্যারেক্টার হলো সেকুলার। সেকুলার বেসিক ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সেকুলার। তোমাকে সেকুলার মানে কি না, তোমার কোনো ধর্মকে তুমি তাচ্ছিল্য করতে পারবে না। আর যদি কোনো ধর্মকে গুরুত্ব দাও তাহলে তোমার রাজ্যে তোমার পাশাপাশি যত সমস্ত ধর্ম আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা বলছি, মুখ্যমন্ত্রী কিভাবে সেকুলার ক্যারেক্টার মেনটেন করবে না, উনি ওনার কোনো একটি নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দিতে পারবে না। যদি দেয় তাহলে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যেমন তিনি আজকের দুর্গাপুজোর জন্য টাকা দিচ্ছে, দুর্গাপুজোর জন্য টাকা দেওয়া ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারায় পরিষ্কার এটা বলা হয়েছে এটা করা যাবে না। কারণ রাজ্যে ট্যাক্স দেয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, সব ধর্মের মানুষের টাকা, ট্যাক্সের টাকা সরকারি কোষাগারে জমা পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। সেই সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা তিনি নিয়ে কি করছেন, দুর্গাপুজো করছে। এটা কিন্তু ভারতীয় সংবিধান বিরোধী 27 নম্বর ধারা। অর্থাৎ তিনি কিন্তু ভারতীয় সংবিধান মর্যাদা দিলেন না, সংবিধান বিরোধী কাজ করলেন। এবং এটা আজকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ, এখানে মানুষ সেইভাবে সংবিধান সম্পর্কে সচেতন নয়। এটা অন্য কোনো ভালো উন্নত দেশে হলে দেখতেন সঙ্গে সঙ্গে অন্য দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি দেখতেন যে সংবিধান অনুযায়ী ভুল করেছি, সঙ্গে সঙ্গে তারা রিজাইন দিত। এটা আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, বা অন্য কোনো কান্ট্রির কথা বলুন, জাপান বলুন, তাদের দেশের মন্ত্রীরা যদি দেখে সংবিধানও ছুঁয়ে তারা শপথ বাক্য করে চেয়ারে বসে, যদি দেখে যে তার একটি ভুল হয়েছে, সংবিধান
উল্লঙ্ঘন করেছে তার কৃতকর্ম করতে গিয়ে, তখন তারা দেনান দেয়া রিজাইন দিয়ে দেয় নিজে থেকে। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বোঝেই না যে তিনি এইভাবে দুর্গাপূজার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈনের সবার টাকা দুর্গাপুজোতে দেওয়া যায় না, এটা ভারতীয় সংবিধান বিরোধী। এইবার আরো কি করছেন তিনি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প করেছে। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার বলুন তো, আমরা যারা মুসলিম আছি, যারা খ্রিস্টান আছে, যারা শিখ আছে, যারা জৈন আছে, তারা কি আমাদের কি দেবতা এরা? না, আমরা বিশ্বাস তো নেই আমাদের। ঠিক যেমন ইসলাম ধর্মে বিশ্বাস যেমন নেই, অন্য অন্য ধর্মের মানুষের থাকা ওটা স্বাভাবিক নয়, ঠিক তেমনি তাহলে এই যে সরকারি প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার কেন করা হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা নির্দিষ্ট ধর্মের দেবীর নাম। এটা ভারতীয় সংবিধানে বলা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তোমার ধর্ম বা অন্য কোনো নির্দিষ্ট ধর্মকে প্রমোশন করা যাবে না। যদি কোনো একটি ধর্মকে প্রমোশন করো বা বিস্তার করো রাষ্ট্রের টাকা নিয়ে, তাহলে সমস্ত ধর্মের মানুষদেরকে বা সমস্ত ধর্মকে সেই একইভাবে অর্থ দিয়ে সাহায্য করতে হবে, তবে সেকুলার ক্যারেক্টার মেনটেন করতে হবে। অর্থাৎ সেকুলার মানে কি, যে সমস্ত ধর্ম থেকে তুমি সমান দূরত্বে থাকো, নইলে যদি কোনো ধর্মকে কোনো আর্থিক সুযোগ সুবিধা দাও রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে, তাহলে সমস্ত ধর্মের তে ওই টাকা সমানভাবে দিতে হবে। তাহলে আজকের দুর্গাপুজোতে দেওয়া হয় টাকা, কই খ্রিস্টানদের বড়দিনে তো টাকা দেওয়া হয় না, শিখদের যে গুরুদুয়ার যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেওয়া হয় না, আদিবাসীদের যে করম পুজো হয় বা করম ফেস্টিভ্যাল হয় সেখানে তো টাকা দেওয়া হয় না, মুসলিমদের যে ঈদ হয় সেখানে টাকা দেওয়া হয় না। তাহলে মুখ্যমন্ত্রী একজন সংবিধান বিরোধী। ইনি যদি সত্যি সংবিধান পড়ে থাকে বা বুঝে থাকে, ইমিডিয়েটলি এই সিট থেকে ওনার রিজাইন দেওয়া উচিত। দুঃখের বিষয় তিনি দেবেন না, কারণ তোনার ক্ষমতাটাই হচ্ছে মেন দরকার, যে ক্ষমতা যে করে হোক আমার ক্ষমতায় বসতে হবে। আমি একজন মহিলা, আমার আশেপাশে অনেক পুরুষ থাকবে, তারা বডিগার্ড হিসেবে থাকবে, আমি তাদের যা আঙুল হিলন দেবো তারা দেনান দেয়ার করবো। এটা উনি এক প্রকার বলতে পারেন যে ওনার মধ্যে এই ডিম্যান্ডটা তৈরি হয়েছে, জেনারেট তৈরি হয়েছে যে ভারতের সংবিধান ও পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার ভাঁড়ে যাক, আমি যাব, আমার আশেপাশে গার্ড থাকবে, পুলিশ। ওনার একটা ম্যানিয়া তৈরি হয়েছে যে ক্ষমতা সবসময় হাতে রাখতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক, বাই এনি পলিসি আমার ক্ষমতা আমাকে হাতে নিতে হবে। এর ফলে কি হয়েছে, ওনার ক্ষমতা কেন্দ্র করে ওনার মাথায় ক্ষমতা চড়ে বসেছে যে এনি হাও সে আমার ভারতীয় সংবিধান মানার দরকার নেই, ল অ্যান্ড অর্ডার স্টেটে মানার দরকার নেই, আমার ক্ষমতা পেতে হবে। আজকে ভারতীয় সংবিধান উনি প্রতি পদে পদে ভায়োলেট করছে। ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারা, অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে ওনার ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটা মহিলাদেরকে অর্থ সাহায্য দিচ্ছে, কোনো অসুবিধে নেই, হ্যাঁ আরও বেশি করে দুক, আমাদের অসুবিধে নাই। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে মা ফতেমা ভাণ্ডার মুসলিমদের জন্য, খ্রিস্টানদের জন্য মাতা মারিয়াম ভাণ্ডার, এবং যারা শিখ ধর্মের মানুষ আছে তাদের যারা ধর্মীয় লিডার ছিল ওয়ান্স আপন আ টাইম, তাদের নামে খ্রিস্টানদের, আদিবাসীদের, শিখদের, জৈনদের ও মুসলিমদের তাদের যারা ধর্মগুরু বা যারা ধর্মের মূল উপাসনাকারী তাদের নামে কিন্তু এই প্রকল্প চালানো উচিত। তবে ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারা তবেই মেনটেন হবে। অর্থাৎ ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারা কি বলছে, যে রাষ্ট্র নিজস্ব টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা যাবে না বা প্রসার করা যাবে না। তাহলে মুখ্যমন্ত্রী কি করছেন, উনি 2011 সালে ক্ষমতা আসার পর উনি দুর্গাপূজা করছেন। দুর্গাপূজা করার কোনো অসুবিধে নেই, দুর্গাপুজোতে টাকা দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু মুসলিমদের ঈদেও টাকা দিতে হবে, খ্রিস্টানদের বড়দিনেও টাকা দিতে হবে, হ্যাঁ আপনাদের যারা শিখ ধর্মের মানুষ তাদেরও টাকা দিতে হবে, কারণ সমস্ত মানুষ এখানে বসবাস করে, তাদের ট্যাক্সের টাকা এই মুখ্যমন্ত্রীর কোষাগারে জমা পড়ে। তাহলে মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তিনি একটা নিজস্ব ধর্ম, ওনার ধর্মকে প্রমোট করছেন, যেটা ভারতীয় সংবিধান বিরোধী। এবং শুধু তাই নয়, ইনি একটা প্রকল্প চালু করেছেন, প্রকল্পটার নাম দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। কেন লক্ষ্মীর ভাণ্ডার নাম দেবেন আপনি? এটা তো সেকুলার স্টেট, এখানে অনেক মুসলিম মহিলা আছে, যারা আদিবাসী আছে, তাদের তো ওই দেবদেবীর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তার নামটা দিনের পর দিন নিতে হয়। যদি আমি বলি মজনু লস্কর, যে আমি এক্ষুনি হজরত মোহাম্মদ
প্রকল্প চালু করব, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা কি নেবে 1000 টাকা করে, আমি দেব, কিন্তু প্রকল্পের নাম থাকবে হযরত মোহাম্মদ আর্থিক সাহায্য, মহিলা সাহায্য। এটা অনুচিত। তিনি ঠিক এই অসম্মানটা মুসলিম সমাজের মেয়েদেরকে করছেন, আদিবাসীদের করছেন, শিখদের করছেন, খ্রিস্টান ধর্মের মানুষদের তিনি করছেন এই অসম্মানটা। আজকে আমি যদি বলি মতুল লস্কর যে মমতা ব্যানার্জির বাড়ির যারা লোকজন আছে, মহিলারা রয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, আমি ওরকম হযরত মোহাম্মদ ভাণ্ডার করব মাসে 2000 টাকা, তারা নেবে কি? আজকের পশ্চিমবঙ্গের মুসলিমরা খুবই গরিব, আর্থ সামাজিকভাবে পিছিয়ে, আদিবাসীরা পিছিয়ে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিরা পিছিয়ে, তাদের সরলতার সুযোগ নিয়ে আপনি তাদের ধর্ম বিশ্বাসেও আঘাত আনছেন কেন? আপনি বারবার নাম করুন না আপনার দেবদেবীর, আমি কেন করব? আপনার বিশ্বাস, তবে আপনার বিশ্বাসকে আমি এখন অক্ষুণ্ণ করব কেন? আপনার বিশ্বাসটা আপনি অন্যান্য ধর্মের মানুষের ওপর চাপিয়ে দিতে পারেন না, সেটা ভারতীয় সংবিধান বিরোধী। 27 নম্বর আর্টিকেল সেটাই বলছে। 27 নম্বর আর্টিকেল ভারতীয় সংবিধানের, ওটাই বলা হয় সেকুলার ক্যারেক্টারের মূল স্তম্ভ 27 নম্বর আর্টিকেল। তাহলে আপনি কি করছেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে? হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবার ট্যাক্সের টাকা নিয়ে আপনি আপনার ধর্মের প্রকল্পগুলো নাম করে বিস্তার করছেন। আপনি এখনো লক্ষ্মীর ভাণ্ডার বলছেন, তা লক্ষ্মীর ভাণ্ডার আপনি সেকুলার নাম দিতে পারতেন, যে এটা মহিলা সহায়তা প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার যদি নাম দিয়েছেন, তাহলে মুসলিমদের জন্য ফাতেমা ভাণ্ডার, খ্রিস্টানদের জন্য মাতা মারিয়াম ভাণ্ডার, আদিবাসীদের জয় জোহার ভাণ্ডার বা সিধু কানু ভাণ্ডার, এগুলো করা উচিত। তো আপনার বোঝা উচিত, আপনার সেন্সিটিভিটি খুবই কম, আমরা জানি। আপনি অ্যাজ এ হিউম্যান বিইংস হিসাবে আপনার সেন্সিটাইজেশন কম, যার ফলে আপনার মস্তিষ্কে সবসময় হিন্দু মুসলিম কিভাবে দাঙ্গা বাঁধানো যায় সেই পরিকল্পনা আপনার মাথায় রয়েছে। আপনি ভারতীয় সংবিধান পড়ুন, ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারাতে কি বলেছে। এবং আপনি আরেকটা জিনিস দেখছি, সমস্ত প্রকল্পে, সরকারি প্রকল্পে শ্রী 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 কেন যুক্ত করছেন? শ্রী মানে তো লক্ষ্মী ঠাকুরকে বোঝায়, আমি যতদূর জানি, আমার বিদ্যা যতদূর, শ্রী মানে লক্ষ্মী ঠাকুরকে। তাহলে আপনি কি করছেন? সরকারি টাকা, পাবলিকের, জনগণের টাকা নিয়ে আপনার ধর্মকে কিন্তু প্রমোট করে যাচ্ছেন, বিস্তার করে যাচ্ছেন। এই হিন্দু, এই আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের বিশ্বাসকে আপনি প্রতি মুহূর্তে তাদের বিশ্বাসকে আপনি আঘাত আনছেন রাষ্ট্রীয় টাকা খরচ করে। এটা ভারতীয় সংবিধান বিরোধী। এবং এটাও বলে রাখি, আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, উনি একজন সাম্প্রদায়িক ব্যক্তি। উনি যে কথাটা বলেছেন, ওটা যে সমস্ত মুসলিম ধর্ম বাদ দিয়ে বাকি যে সমস্ত ধর্মগুলো রয়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে, প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তিকে তিনি আঘাত করেছেন এবং তিনি সংবিধান বিরোধী কাজ করছেন। ফিরহাদ হাকিম সাহেব, ওনার উচিত এক্ষুনি রিজাইন দেওয়া। তিনি কি বলেছেন? তিনি বলছেন ও যারা অন্য ধর্মে গ্রহণ করেছে তাদের দুর্ভাগ্য। কি হে ফিরহাদ হাকিম সাহেব, আপনি কে? একজন একটা ক্রিমিনালের মতো আচরণ করলেন, একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য কথা বললেন। আপনি ভারতীয় সংবিধানের কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন, একজন মেয়র, সঙ্গে মুসলিম সম্প্রদায় হয়ে একজন মানুষ বলেন যারা মুসলিম সম্প্রদায় ছাড়া যারা অন্য ধর্মে বসবাস তাদের দুর্ভাগ্য। কে বলেছে দুর্ভাগ্য? আপনি? ইসলাম এই শিক্ষা দিয়েছে আপনাকে? হোদাই বিহারের যুদ্ধের সন্ধি আপনার মনে নেই? আপনি ক্ষমতালোভী হয়ে গেছেন। মমতা ব্যানার্জি যেমন যাচ্ছে দাঙ্গা বাঁধাতে, বিজেপি যেমন দাঙ্গা বাঁধাতে চাইছে, আপনিও তেমন দাঙ্গা বাঁধাতে চাইছেন। অ্যাকচুয়ালি আপনাদের যে ম্যান্ডেট, পাবলিক ম্যান্ডেট কিন্তু নেই। ভারতীয় সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, পঞ্চায়েত বলুন, সদস্য বলুন, তাদের 3টি মৌলিক কাজ আছে। সামাজিক অধিকার কিভাবে জনগণ পায়, রাজনৈতিক অধিকার কিভাবে পায়, আর অর্থনৈতিক অধিকার কিভাবে পায়। এই 3টি মৌলিক দৃষ্টিভঙ্গির ওপর বা মৌলিক কর্তব্যের উপর আপনাদের কাজ করা উচিত। আপনি এই 3টি পদে, যেমন কংগ্রেস সরকার ফেলিওর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, বামেরা ফেলিওর হয়েছে, আজকে তৃণমূল প্রায় ফেলিওর হয়ে গেছে। তাদের অস্তিত্ব নেই এই 3টি খাতে। না এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে, না শিল্প ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে, না স্কুলে মাস্টার পাঠানো হচ্ছে। সব স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে। আজ দক্ষিণ 24 পরগনায় প্রায় 8000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে।
তার মধ্যে দেখা গেছে প্রায় 1200 প্রাইমারি স্কুল দক্ষিণ চব্বিশ পরগনায়, তারপরে হচ্ছে আপনার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, যেখানে মুসলিম সম্প্রদায়ের সন্তানরা পড়াশোনা করে, যেখানে আদিবাসী সম্প্রদায়ের সন্তানরা পড়াশোনা করে, এই সমস্ত জায়গার স্কুলগুলো সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইমারি স্কুল। এইগুলো নিয়ে আলোচনা করুন না। এইগুলো প্রাইমারি স্কুলগুলো যেগুলো বন্ধ করে দিয়েছেন সেগুলো কিভাবে চালু করা যায়, শিক্ষার কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, কিভাবে মাস্টার এবং শিক্ষক ছাত্র অনুপাত ঠিক রাখা যায়, স্কুলের ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অন্যান্য আমি রাজ্যে যাই, সেখানে বলছে তাদের মুখ্যমন্ত্রীরা যে মন্ত্রী যে ডিপার্টমেন্টের, সে ডিপার্টমেন্ট তারা ভিজিট করে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আজও জানি না কে, হ্যাঁ, সে কোনোদিন স্কুলে যায় না, কলেজে যায় না, সে কলকাতায় বসে বুড়ুমি করে, একদম বুড়ুমি, একটা ফালতু বাকবাস করে। তার উচিত যে ডিপার্টমেন্ট মন্ত্রী, সে ডিপার্টমেন্টে ওরা যায় না। সেই ডিপার্টমেন্টে শুধু গেলে হবে না, ওই ডিপার্টমেন্ট জনগণের কি সেবা দিচ্ছে সেই জনগণের কাছেও যেতে হয়। অন্যান্য রাজ্যে কম বেশি করে, তবে বেশি অন্যান্য উন্নত দেশগুলো থেকে করে, যেমন আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, এই ইউরোপের কান্ট্রিগুলো, আমেরিকার কিছু কান্ট্রি, এগুলো আমেরিকাতে হয়, কিন্তু ভারতে হয় না, বিশেষ করে পশ্চিমবঙ্গে হয় না। কারণ পশ্চিমবঙ্গের কিছু মানুষ যারা কলকাতা থেকে পুরো পশ্চিমবঙ্গটা চালাচ্ছে, যার ফলে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে 7টা ডিপার্টমেন্ট নিয়েছে। আপনি ভাবুন না, উনি 7টা ডিপার্টমেন্ট, একটা পুরুষ একটা ডিপার্টমেন্ট সামলাতে পারে না, উনি 7টা ডিপার্টমেন্ট সামলাতে হবে। কি হ্যাঁ ওনার যোগ্যতা আছে বলুন তো দেখি? উনি কি, ভালো করে ভেবে চিন্তা করে দেখুন, উনি কি, যে উনি ভগবান না ঈশ্বর না আল্লাহ, যে 7টা ডিপার্টমেন্ট নিয়েছে একজন পুরুষ মানুষ? কিচ্ছু নয়। এইগুলো সংখ্যালঘু, যারা মুসলিম সম্প্রদায়ের যে অধিকার, আদিবাসী সম্প্রদায়ের যে অধিকার, রাজনৈতিক অধিকার, সেগুলো কুক্ষিগত করে রেখেছেন মমতা ব্যানার্জি, যাতে মুসলিম যুবক যুবতীরা তারা শিক্ষিত না হয়ে রাজনীতিতে না আসতে পারে। রাজনীতিতে তাদেরকে পছন্দ করবে মুসলিমদের মধ্যে, যারা শওকত মোল্লার মতো ক্রিমিনাল, গুন্ডা, আরাবুলের মতো যারা জগ ছুঁড়ে মারবে শিক্ষিত মানুষদের, তাদেরকে নেতা বানাবে ও মমতা ব্যানার্জি। এবং দুটো লাভ হবে, মমতা ব্যানার্জি এদেরকে নেতা বানালে কি হয়, এক হচ্ছে এরা তো নিজের এলাকার সমস্যা সমাধানের জন্য কিছুই করতে পারবে না, কারণ এদের নামে তো ক্রিমিনাল মামলা চলছে, আরও অন্যান্য মামলা চলছে। আরেকটা কি হয়, এদের চিত্রটা ফুটে ওঠে বিভিন্ন সংবাদ মাধ্যমে, মিডিয়াতে দেখানো হয় শওকত মোল্লা, শাহজাহান শেখ, তাহলে সেই সম্পর্কে আদার্স যে সমস্ত ধর্মের মানুষ রয়েছে তারাও দেখো মুসলিম মানে এরা গুন্ডা, মূর্খ, এই বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে। এটা মমতা ব্যানার্জি দেখিয়ে দেয়। সে ওনার ধর্ম যেটা, যেই ধর্ম হোক, সেই ধর্মটার কিন্তু একেবারে উনি হার্ডকোর প্রভাব বিস্তারকারী। ওনার এনিহাও সে মুসলিম ক্রিমিনাল গুন্ডাদের মাধ্যমে হোক, অযোগ্য মুসলিম লিডারদের মাধ্যমে হোক, বা ওনার সরকারি প্রকল্পের নাম করে হোক, বা দুর্গা পুজোতে টাকা দিয়ে হোক, উনি কিন্তু ওনার ধর্মকে 100% বজায় রেখেছেন। বাকি ধর্মের মানুষদেরকে কিন্তু উনি তুচ্ছ করে, অবজ্ঞা করে। ভালো থাকবেন, পারলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমার যদি ভুল থাকে বলবেন, আমি সংশোধন করব।